আমি সাহিত্য চর্চা একটু করি। মূলত আমি ছোট গল্প বেশিরভাগই পছন্দ করি। তার মধ্যে আমরা কবিতাও লিখি, নাটকও লিখি। তার মধ্যে আমার নাটকটার প্রতি দুর্বলতা একটু বেশি। নাটকটা আমি মাঝে মাঝে লিখি, আমি নিজে অভিনয় করি এবং এখন আমি নাটকটা আমি করি, ওই নাটকটাকে আগে আমি পরিচালনাও করি। এখন আমার কিছু নাটক এর মধ্যে আমি পরিচালনা করেছি। তার মধ্যে আছে দেবতার গ্রাস, অতিথি, তারপর আমার নিজস্ব লেখা এবং পরিচালনা করা, তার নাম হচ্ছে করোনাকে আর ভয় করো না। কিছুদিন আগে আমি করেছি 2 বিঘা জমি। এই নাটকগুলো আমি পরিচালক হিসেবে ছিলাম। এছাড়া আমি একটা নাটক লিখিও। আমি আগে নাটক অভিনয় করতাম, কিন্তু এখন সময়ের অভাবে এবং আমার পারিবারিক কিছু দুর্বলতার কারণে আমি এখন আর নাটকের উপর বিশেষ সময় দিতে পারি না। মাঝে মধ্যে আমি নাটক লিখে আমি যখন পরিচালনা করার সুযোগ পাই তখন আমি নাটক পরিচালনা করি। আমি রয়েছি খুবই নিজেকে কর্মব্যস্ত বলবো না, আসলে আমার যে কর্মটা সেখানে আসলে ব্যস্তই থাকতে হয়। সেখানে আমি সময়টা খুব কম দিতে পারি, যার জন্য আমার সাহিত্যের প্রতি আন্তরিকতা বা টান থাকলেও নাটক বা আমার যে চর্চার প্রতি আমি সেইভাবে সময়টা দিতেও পারি না। যতটা সময় পাই চেষ্টা করি আমি দিতে। আমি চেষ্টা করি আমার লেখার মাধ্যমে যে সাম্প্রতিককালে যেসব ঘটনা, যেসব জিনিস ঘটে যায় সেগুলো যাতে মানুষের মনে দাগ কাটে, মানুষ যাতে একটু সচেতন হয়, আমি আমার লেখার মধ্য দিয়ে আমি সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমার মধ্যে সেরকম কোনো যে আছে তা না, যে আমি বিশাল কীভাবে চেষ্টা করি তা না। আসলে আমি যখন আমার ইচ্ছা হয়, অনেক আছে যে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে একটা লেখাগুলো রেখে দেয়। আমি আসলে পারিও না, সেটা আমার হয় না। আসলে আমি এলোমেলো আমি যখন যেটা ইচ্ছা হলো করলাম। আমার বেশ অনেক লেখা হারিয়ে গেছে, সংগ্রহ করতে পারিনি, যে কোথায় লিখেছি মনে নেই, হারিয়ে গেছে। যখন ইচ্ছা হলো বিভিন্ন আসলে পত্রপত্রিকা রয়েছে, আমার 4-5টা জানা রয়েছে পত্রপত্রিকা, তারা অনেক সময় লেখা চায়। আমি সময় নয়, অনেক সময় পারিও না, সময় হয়ে ওঠে না। তার মধ্যে যেগুলো পারি আমি সেগুলো করি। তাছাড়া আমার যে আলাদাভাবে লেখা বা সেগুলো যে চর্চা করার আমার আসলে সময় হয় না। ওনাদের সাথে যতটুকু যে লেখা দেওয়া ওই পত্রপত্রিকা, এই মাধ্যমে আমি আমার সাহিত্যটা চর্চাটা বজায় রাখার চেষ্টা করি। বর্তমান সময়ে আমাদের নাটকটা, বিশেষ করে আমাদের মঞ্চ নাটক, খুবই দুরবস্থার মধ্যে আছে। যে যারা আমরা নাটককে ভালোবাসি, আমি নিজে দেখেছি ব্যক্তিগতভাবে, অনেক নাটকের অনুষ্ঠান গেছি, মঞ্চে নাটক দেখতে গেছি, সেখানে দেখছি কি নাটকের দর্শক নেই। দর্শক তো হলো নাটকের প্রাণ। আমি যদি দর্শক না পাই, মঞ্চে আমি যখন অভিনয় করছি দর্শক আমার অভিনয়টা দেখবে, কিন্তু নাটকে যদি সেই দর্শকটা না থাকে তাহলে আমার নাটকটা প্রাণ পাবে কি করে? তাই দেখছি আমাদের বর্তমান যে অবস্থা, আমাদের অনেক কলাকুশলী আছে, যে আমাদের নাট্য ব্যক্তিত্ব আছে, নাট্যকার আছে, তারা কিন্তু নাটক ভালোভাবেই করছেন খুবই, কিন্তু আমাদের যে দর্শকদের মাঝে সেই নাটকের যে অনুভূতি, যে নাটক যে আকর্ষণ, সেই নাটকের কিন্তু আকর্ষণ আমরা সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি। যার কারণে আমরা দেখি দর্শকটা আমাদের খুবই কম। আমাদের প্রথমেই চেষ্টা করতে হবে যে আকর্ষণ, দর্শকরা আমাদেরকে দেখুক, জানুক, নাটকটা বুঝুক। আমরা সিনেমা সিরিয়াল দেখছি, সিরিয়ালের মধ্যে মানুষ কত রকম দেখছে, সবসময় ফোনে দেখছে, ঘরে বসে দেখছে, টিভিতে দেখছে, কিন্তু ব্যাপারটা কি নাটক এক জায়গায় মঞ্চস্থ হচ্ছে, সেখানে যে আগে আমরা দেখেছি নাটক যাত্রা, সেখানে মানুষের কত আকর্ষণ, মানুষ ভিড় করতো কত, সেখানে জায়গা দেওয়া যেত না, কিন্তু নাটক তার সেই গরিমা কিন্তু হারিয়ে ফেলেছে। আমাদের যারা আমরা নাটক নিয়ে চিন্তা ভাবনা করি,
ভাবনা চিন্তা করি বা অভিনয় করি, লেখক বা ভালোবাসি, তারা কিন্তু আমাদেরকেই চেষ্টা করতে হবে যে নাটককে তার সমন্বয় ফিরিয়ে আনতে, যে দর্শকরা যাতে নাটকটাকে ভালোভাবে গ্রহণ করে এবং তারা মানে ভিড় করে, মানে দর্শকরা সবাই নাটকগুলো দেখছি, যা নাটকটা খুব সুন্দর হয়েছে, এই দর্শকের প্রশংসা পেয়ে যখন নাটকটা মঞ্চস্থ হবে, তখনই আমাদের যারা নাট্যকার, যারা মানে কলাকুশলী ও যারা অভিনয় করে নাটকের শিল্পী, প্রত্যেকেরই তখন এই অভিনয়টা সার্থক হবে। নাটক তো গ্রুপ থিয়েটার, আমরা যেগুলো দেখতাম, আমাদের বিভিন্ন থিয়েটার ছিল, গ্রুপ থিয়েটারের নাটক আমাদেরই এখনো হচ্ছে, আমরা করছি, কিন্তু সবথেকে কিন্তু সামাজিক যে নাটকগুলো, সামাজিক নাটকের কিন্তু এখনো ভূমিকা অনেক আছে। আমরা দেখেছি যে সামাজিক নাটকগুলো এখনো সেগুলো কিন্তু দর্শকদের মন টানে। আমাদের এই সামাজিক নাটকগুলোকে দিয়ে আমাদেরকে দর্শকদেরকে মনটা টানাতে হবে। সামাজিক নাটকের কিন্তু এখনো দর্শকের সে চাহিদা রয়েছে, দর্শকরা এখনো সামাজিক নাটকটাকে গ্রহণ করে। সেই সামাজিক নাটকটাকে আমরা চাইব দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে। সাহিত্য মানে পরিবর্তনশীল। আমরা বিদ্যাসাগরকে দেখেছি, ওনার আমলে যেটা আমাদের ছিল, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং আধুনিক সাহিত্য, আমাদের সাহিত্যর পরিবর্তন হয়েছে, কিন্তু সাহিত্য তার সাহিত্যকর্ম সবসময় তার বজায় রেখেছে। মানে পরিবর্তন হতে পারে তার মানে আমাদের মানে সময় মানে পরিস্থিতির পেতে বর্তমানটা মানে সবসময় সাহিত্য তার বর্তমানকে নিয়ে চলেছে। আমাদের যে বর্তমান সাহিত্য আছে, সেই সাহিত্য অনেক পরিবর্তন এসেছে, কিন্তু তার মানে এই যে সাহিত্য চর্চা উঠে গেছে। এখনো আমাদের অনেক লোকই আছে সাহিত্য চর্চা করছেন, সাহিত্য তার আঙ্গিকটা পাল্টিয়েছে, কিন্তু সেই আঙ্গিকটাকে আমরা যদি সেভাবে আমাদের তুলে ধরতে হবে, যারা সাহিত্য নিয়ে আমরা ভালোবাসি, সাহিত্য চর্চা করি, তাদেরকে এই সাহিত্যটাকে যে নতুন আঙ্গিক এসছে, এই নতুন আঙ্গিকটাকে মানে আমাদের উপস্থাপন করতে হবে। এই উপস্থাপনের মাধ্যমে মানে মানুষের মনে পৌঁছাতে হবে। যারা আমাদের নতুন নতুন ছেলে মেয়ে আছে, যারা নতুন প্রজন্ম, তাদেরকে আমাদের এই সাহিত্যের প্রতি আকৃষ্ট করতে হবে, যে আমাদের নতুন লেখা আছে, নতুন যে আমাদের সাহিত্য চর্চা, গল্প, যে নাটক, মানে আমাদের কবিতা, এই কবিতা যে নতুন লেখা, সেই নতুন লেখার মধ্যে দিয়ে আমাদের যারা নতুন ছেলে মেয়ে, যারা এই সাহিত্যের প্রতি আকৃষ্ট, সাহিত্যকে ভালোবাসবে, তারা কিন্তু এই নতুন যে আমাদের মানে সাহিত্যর যে চলন, যে আমাদের নতুন যেভাবে আঙ্গিক, সেটা কিন্তু তারা গ্রহণ করবে এবং খুবই ভালোভাবে উপস্থাপিত করতে পারবে, এবং তারা আমাদের সমাজে যে নতুন যে সৃষ্টি, যে আমাদের সাহিত্য যে পরিবর্তন বা আঙ্গিক, সেটা কিন্তু নিয়ে মেনে নেবে। যেরকম আমাদের নতুন যে পরিবর্তন হচ্ছে, ফোন এসেছে আমাদের, এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে দেখছি হচ্ছে স্মার্টফোন, কিন্তু এই যে স্মার্টফোনেও কিন্তু আমরা সাহিত্য চর্চা করতে পারছি। আমরা প্রত্যেকে সাহিত্যের মাধ্যমে আমরা লিখে দিলাম একটা লেখা, যে আমি একটা ছোট্ট একটা লেখা লিখলাম, আমি ওকে ফেসবুকে আমি সেই লেখাটা দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে আমার নিজের মধ্যে শেয়ার করলাম, দেখলাম যারা বোদ্ধা, যারা এখনো, তারা কিন্তু কি সুন্দর লেখা, কি সুন্দর লিখেছে, কিন্তু সেই অ্যাপ্রিসিয়েট করছে। তার মধ্যে কি আমাদের যে নতুন যুগ, সেখানে কিন্তু আমরা সাহিত্যটাকে আমরা খুবই ভালোভাবে ছড়িয়ে দিতে পারছি। এই ফেসবুকে এখন অনেক লোক আছে যে এই লেখাটা কি সুন্দর হয়েছে, এখন টোটাল সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারছে সেই লেখাটা। সাহিত্যটাকে আমাদের যে ব্যাপ্তিটাকে আমাদের ছড়িয়ে দেওয়ার মাধ্যম কিন্তু খুবই বড় হয়ে গেছে, যে মানে তাৎক্ষণিক আমার যে সৃষ্টিটা সবার মধ্যে আমি ছড়িয়ে দিতে পারি। বাংলা গান আসলে একই, আমাদের সব কিছুরই সাহিত্যের সাথে আমাদের সিনেমা, নাটক সব কিছু আসলে পরিবর্তন হয়েছে, জগৎ পরিবর্তনশীল, বাংলা গানও আমাদের পরিবর্তনশীল এসেছে, অনেকটা পরিবর্তন হয়েছে। আসলে এখন আগে যে একটা আমাদের সুরের সাথে সুর, ছন্দ, তাল, মানে তাল, লয়, ছন্দ, যে এই তিনটে নিয়ে যে আমাদের একটা গান, সেই গানটা মানে আমাদের সেই এখন অতটা করতে পারছি না। আমরা বেশিরভাগ হচ্ছে কি আমাদের মিউজিকের প্রতি আমরা হয়ে যাচ্ছে। আগে যেটা আমাদের কি একটা সুরের সাথে একটা সেই সুরটাকে সেই বেশি রাগ, সেইটাকে আমরা যেভাবে করতে, এখন মানে তার সাথে যতটা
কম সম্ভব আমাদের বাদ্যযন্ত্র ব্যবহার করা যেত সেইভাবে আমাদের শিল্পীরা উপস্থিত করতেন, আমাদের সুরকাররা মানে গীতিকাররা সেইভাবে গান লিখতেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের মিউজিক মানে বাজনাটা বেশি হয়ে যাচ্ছে, মানে গানের সেইভাবে আমাদের যে মানে কথার সাথে যে আমাদের সুরের ছন্দ, সুরের যে একটা আবেগ ছন্দ তাল, সেটা কিন্তু অনেকটা মানে আগের তুলনায় আমাদের কমেছে। আমরা বিশেষ করে আমরা মানে মিউজিকের প্রতি হয়ে গেছি, মানে সেইভাবে মানে সুরটাকে অতটা আমরা করতে পারছি না, যেটা আগে আমরা এখনো যে পুরোনো গানের যে সুর এখনো আমাদের কানে যে ভেসে ওঠে, সেই গানটা আমরা ছোটবেলায় একটা গান শুনেছি হতো, সেই গানটা কিন্তু আমাদের কানে এখনো মনে আছে, আমাদের ভাষে। সেই গানটা তো কোনো একটা মানে আনন্দ মুহূর্তে বা দুঃখের মুহূর্তে সেই গানটা ভেসে ওঠে। কিন্তু বর্তমান গানটা যেহেতু আমাদের সেইভাবে মানে অতটা মানে হচ্ছে না বলে আমাদের মনে দাগ কাটছে না। আমরা শুনলাম গানটা মানে 6 মাস 1 বছর পরে সেই গানটা আমরা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, আমাদের মনে সেইভাবে গানটা দাগ কাটছে না। কবি আমরা দেখে এসেছি আমাদের ছোটবেলার থেকে, কবি রবীন্দ্রনাথ, নজরুল, এদেরকে নিয়ে আমাদের বেশিরভাগ কবিতা আছে। আরও রয়েছে আমাদের যারা কবি। এখন বর্তমান যেটা আমাদের চেঞ্জ হয়ে গেল জীবনানন্দ থেকে আমাদের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এনাদের যে কবিতার যে নতুনত্ব আঙ্গিক ভাব, এই মানে আধুনিক কবিতার মধ্যে দিয়ে আমরা কি মানে এমনভাবে উপস্থাপিত করছি, সেইটাকে আমাদের মানে আমাদের এক্সপ্রেশন, তার মধ্যে সব বক্তব্যটা আবার ফুটে উঠছে। কিন্তু সেই আধুনিক কবিতাটাকে আমরা সেইভাবে মানে উপস্থাপিত করছি, আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের কবিতার এখন নতুন একটা দৃষ্টিভঙ্গি আধুনিক কবিতা। এই আধুনিক কবিতা, আধুনিক যেহেতু আমরা মনুষ্য আছি, যে আমরা আগে কবিতা ছিল আমাদের ছন্দময় কবিতা ছিল, কিন্তু আমাদের আধুনিক কবিতায় ছন্দটা অত রয়েছে, কিন্তু আমরা সেই কবিতার মাধ্যমে যে আধুনিক কবিতায় যে আমরা আমাদের মনের যে একটা প্রকাশ, যে বিভিন্ন ব্যক্তি, সেটা আমরা আধুনিক কবিতার মধ্যে দিয়ে তুলে ধরছি। এই আধুনিক কবিতাটাও আমাদের মনে যারা এখনকার কবি তারাও কিন্তু দাগ কাটছে, যে আগেকার যারা কবি ছিল, এখন আমরা যেন আগে কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতা যেন দাগ কাটত, আমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা সেই কবিতাও দাগ কাটে। যারা এখনকার আধুনিক কবি যারাও যারা ভালো কবি লিখছে, তাদের কবিতাও কিন্তু আমাদের মনে দাগ কাটছে। সে কবিতা আছে আধুনিক হোক আমাদের আগেকার কবিতা, যারা কবিতা সেই কবিতা যারা ভালোভাবে মানুষের মনকে পৌঁছে দিতে পারবে, মানুষের আবেগকে নাড়া দিতে পারবে, তাদের কবিতা কিন্তু এখনো আমাদের মনটাকে টানবে। আমার জীবনটা এখানে বলতেই হবে, না বললেই না। আমার জীবনটা একটু ভাঙা গড়ার মধ্যে দিয়ে জীবনটা আছে। আসলে আমি পারিবারিক দিয়ে একটু খুবই দুর্বল। আমার একটা অসুস্থ ছেলে আছে, যে ছেলেটা আমাদের মাসকিউলার ডিস্ট্রফিতে আক্রান্ত। ওকে আমার দিল্লির এইমসে 3 মাস অন্তর চিকিৎসা করাতে হয়। সে ওই চিকিৎসাধীন। আগে সে হাঁটা চলা সবই করতে পারত, কিন্তু এখন সে টোটালি তার হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। এখন সে সব কিছু মানে আমাদেরকে করিয়ে দিতে হয়, আমি এবং আমার স্ত্রী, তাকে সমস্ত কিছু তার দেখাশোনা আমরা সবই করি। আমি যতক্ষণ বাড়ি থাকি সমস্ত সময়টা আমি ওর পিছনে দেওয়ার চেষ্টা করি, বাদ বাকি সময় আমার স্ত্রী ওর চেষ্টা করে। আর এই যে আমার যে সাহিত্য সৃষ্টি বা বলেন, আসলে আমি এই জায়গাতে আমি দুর্বলে আটকে গেছি। সেই জন্য আমার মানে বাইরে যে সময় দেওয়া, এগুলো অতটা যোগাযোগ যে বাইরের সাথে অনেকটা নষ্ট হয়ে গেছে। কিন্তু যখন আমি কোনো জায়গায় কারোর সাথে রয়েছে, ফোনে বললো কেউ, আমার স্ত্রী তখন ঠিক আছে, মুখে ফোন করেছে যে ঠিক আছে তুমি ওইটা ওনাদের যে লেখা আছে তুমি দাও, যে সেটা উনি বলেন। তাছাড়া আমার যে কবিতা যে লেখা, এগুলো আমি আমার স্ত্রীর থেকে পরামর্শ নিই। আমি যখন লেখা থাকছে আমি স্ত্রীর সাথে আলোচনা করে দেখি ওকে পড়া যায়। আমার একটা যে কোনো লেখা, একটা আমার যদি যে দর্শক বা যে শ্রোতা, তার মতামত দিয়ে তো বিচার করা যাবে আমার জিনিসটা কতটা, লেখাটা কীভাবে হয়েছে। আমার প্রথম শ্রোতা হচ্ছে আমার স্ত্রী,
ওনাকে দিয়ে এই করে গিয়ে আমাকে সংশোধন, না এই জায়গাটা ঠিক হয়নি, এই জায়গাটা কারেকশন করে, বা এই জায়গাটা আরেকটি হলো। এই লেখাগুলো মানে আমার স্ত্রী আমাকে উদ্বুদ্ধ করেন এবং আমাকে আমি লিখতেও বলেন। আমি সে তার যে অনুপ্রেরণা পাই তার কাছ থেকে আমি আবার নতুন নতুন লেখা লিখি। কিন্তু একটা জায়গায় যেহেতু আমি একটা জায়গায় পিছিয়ে আছি, সেই জন্য আমার মনে অনেক কিছু ইচ্ছা থাকলেও আমার সেই সেই মানে সুপ্ত যে বাসনাগুলো সেগুলো অনেক সময় সেই বাসনাই থেকে যে আমি করে উঠতে পারি না। তার মধ্যেও আমি যতটা করা সম্ভব আমার পক্ষে, তাছাড়া আমি একটু কর্মব্যস্ত, আমি যে কর্ম করি সেখানে আমার অনেক চাপে থাকতে হয় সবসময়। সেই জন্য আমাকে মানে অন্যদিকে সময় দেওয়া আমার সম্ভব হয়ে ওঠে না। তার মধ্যে আমি চেষ্টা করি আমি সময় বার করে আমার এই সাহিত্য সৃষ্টি বা আমার কবিতা বা ওই গান বাজনার দিকে প্রেমটা বা আমার ওই নাটকের দিকে যখন যেটা এ করতে চেষ্টা করি, এইভাবে আমি আমার যে মনের যে সাহিত্য ক্ষুধা বা আমার যে তার প্রতি প্রেমটা সেটা আমি একটু বজায় রাখার চেষ্টা করি। নমস্কার, আমি মীরা হালদার। আমার স্বামী বাবলু হালদার। উনি এই নাটক সম্বন্ধে উনি দেখে নাটক নিয়েই থাকে, কিন্তু উনি খুবই মানে কাজের দিক দিয়ে উনি খুবই ব্যস্ত। তা ওনার একটা কর্মজীবন আছে, তা সত্ত্বেও উনি এই নাটকটা লেখার অনেক কিছু বিষয় নাটক লেখার উনি চেষ্টা করেন, নতুন নতুন কিছু নাটক দিয়ে। তো সংসার এই দিকের বিষয়টা আমি দেখি, যা কিছু আমি করে থাকি, আর ওনাকে একটু উৎসাহ আমি দিই যা কিছু। উনি যখন ওনার এই নাটক যখন 5 জনে দেখে আমাদের এখানে, যা কি যখন যেখানে যেখানে ওনার নাটক পরিচালিত হয়, উনি নিজে তো লেখে প্লাস নিজে নাটকও করে, আর প্লাস সবাইকে উনি পরিচালনাও করে। তো আমার খুব ভালো লাগে, আমি নিজে খুব গর্ববোধ করি, ওনাকে উৎসাহ আমি দিই, আমি গর্বিত খুবই ওনার জন্যে। তো আগামী দিন উনি আরও নতুন নতুন নাটক লেখার চেষ্টা করছে, আশা করি করবেও। তো ব্যস্ত মানুষ হয়ে যাওয়া হয়। প্রিয় দর্শক, আমি সাম্প্রতিককালে একটি ছোট নাটক লিখেছি। সেই নাটকটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। নাটকের নাম দেশের মাটি। ভারতীয়। আমার দেশ ভারতবর্ষ। ভারতবর্ষ আমার মা। আমার মাকে তোমরা লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছ, আমার মায়ের সন্তানদের উপর তোমরা অত্যাচার করছো। এই অত্যাচারের ফল একদিন তোমাদের ভোগ করতেই হবে। ইংরেজ। এই বেটে, ব্লাডি তুই আমাকে ঠেক করছিস, ভয় দেখাচ্ছিস। ভারতীয়। সাহেব, তোমাদের কি ভয় দেখাবো? তোমরাই তো এখন আমাদের দেশের রাজা হয়ে বসে আছো। তোমরা যা বলবে তাই তো আমাদের করতে হবে। ইংরেজ। এই কথা সর্বদা মনে রাখিবে, আমরা তোমাদের যা বলিব তোমরা তাই করিবে। দেখিবে তোমাদের খুবই ভালো হইবে, তোমরা খুবই ভালো থাকিবে। ভারতীয়। আমরা তোমাদের দেওয়ার সুখ চাই না। তোমরা আমাদের মাকে শৃঙ্খলে বেঁধেছ, আমাদের মাকে শৃঙ্খল মুক্ত আমরা করবই। ইংরেজ। ইউ ব্লাডি, তোমাকে আমি গড়ি করিয়া মারিব। আমাদের ইউনিয়ন জ্যাক এই দেশে সব সময় উড়বে। ভারতীয়। সাহেব, তোমরা আমাদের ক্ষুদিরামকে মেরেছ। মাস্টারদা, বিনয়, বাদল, প্রীতি, এদের রক্তে আমাদের পতাকা রঞ্জিত। আমাদের তিরঙ্গা একদিন ওই জায়গায় উঠবে, আমাদের জয় হবে। সেই দিন আর বেশি দিন নেই, সেই দিন আর বেশি দিন নেই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সাহিত্যের সাথে আমি কবিতা, নাটক এবং গানও একটু আধটু চর্চা করি। আমার নিজস্ব লেখা একটা গান
মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে সেই গানটা আমি গাইবার চেষ্টা করছি। হে দোলা হে দোলা আঁকা বাঁকা পথে মোরা ছুটে নিয়ে চলে যাই মহানায়িকার সিনেমার ঝোলা। হে দোলা হে দোলা হে দোলা 7 নম্বর কয়েদির পথ দিয়ে শুরু যে এই পথ চলা। হে দোলা হে দোলা হে দোলা 74 মহানায়িকার সাথে যে পথ হলো তার চলা, মরণের পরে হলো তার সদানন্দের মেলা। হে দোলা হে দোলা হে দোলা হে দোলা আঁকা বাঁকা পথে মোরা ছুটে নিয়ে চলে যাই মহারাজাদের দোলা। হে দোলা হে দোলা গৃহেতে প্রবেশ করে সাজের প্রদীপ জেলে হলো তার একটি রাতের খেলা। এইভাবে হলো তার সবার উপরে পথে চলা। হে দোলা হে দোলা হে দোলা আঁকা বাঁকা পথে মোরা ছুটে নিয়ে চলে যাই রাজা মহারাজাদের দোলা। হে দোলা হে দোলা শিল্পী হয়েও হারানো সুরে তার শেষ হলো না চাওয়া পাওয়া। প্রণয়ের পাশা পড়ে স্বেচ্ছা নির্বাসন নিয়ে শুরু হলো জীবনের শেষ পথ চলা। হে দোলা হে দোলা হে দোলা আঁকা বাঁকা পথে মোরা ছুটে নিয়ে চলে যাই রাজা মহারাজাদের দোলা। হে দোলা হে দোলা হে দোলা হে দোলা। এখন আমি আমার লেখা একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পটির নাম মাতৃস্নেহ। ট্রেনটা সোদপুর স্টেশনে থামতে চোর 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 বলে তাড়া করলো কয়েকজন। প্ল্যাটফর্মে চোরটার পিছনে ছুটে গিয়ে হাতে হাতে ধরল। চোরটা জামা প্যান্টের পকেট সার্চ করে প্যান্টের পকেট থেকে পাওয়া গেল একটু আগে চুরি যাওয়া দুলটা। অমনি শুরু মার, পাবলিকের মার। যে যেমন পারলো কিল চর ঘুষি মারতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে চোরটাকে ঘিরে ধরলো অনেক লোক। তাদের মধ্যে কেউ কেউ আসছে আর চোরটাকে মারতে মারতে বলছে, আর চুরি করবি? কয়েকজন বাপাত্ত তুলে গালাগালি করছে আর এলোপাথারি লাথি মারছে যেখানে সেখানে। চোরটার বয়স খুব বেশি নয়, মেরে কেটে 16-17 হবে। পরনে হাফ শার্ট আর প্যান্ট, চেহারা মাঝারি ধরনের, গায়ের রং মাঝারি। কিছুক্ষণের মধ্যেই তার চোখ মুখ ফুলে উঠল, মুখের অনেক জায়গায় ফুলে উঠল, মুখের অনেক জায়গায় কেটে গেছে, সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। এরই মধ্যে যে ভদ্রমহিলার দুল চুরি গিয়েছে তিনি এসে হাজির। তিনি এসেই বললেন, ছাড়ো ছাড়ো ছাড়ো, এভাবে মারলে ও তো মরে যাবে। আকুতিস্বরে তিনি বললেন, ও চুরি করেছে, অন্যায় করেছে, ওকে পুলিশে দাও, কিন্তু এভাবে মেরো না। মানছি ও আমার কানের দুল চুরি করেছে, কিন্তু যারা কোটি কোটি টাকা চুরি করে তাদের তোমরা কি এভাবে মারতে সাহস দেখাতে পারবে? না, তা তোমরা পারবে না। তারা আইনের বাঁকা পথে সমাজের গণ্যমান্য হয়ে ঘুরে বেড়ায়, তাদের কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারে না। আসলে 10 টাকার চোররা সবসময় মার খেয়ে মরে, আর এইসব কোটি কোটি টাকা যারা চুরি করে নিয়ে যায় তারা থাকে সবার মাথার উপরে। কিছুক্ষণের মধ্যেই জিআরপিএসের চোরটাকে ধরে নিয়ে গেল। চোরটার ওই রকম দুর্দশা দেখে ভদ্রমহিলা আর থাকতে পারলেন না। তিনি প্ল্যাটফর্মের এক জায়গায় বসে পড়লেন আর নিজের মনে বক বক করে চললেন, এই ছেলেটা চুরি করেছে, ও পেটের দায়ে চুরি করেছে, কিন্তু তার জন্য ওকে পিটিয়ে মেরে ফেলবে? ও তো কোনো না কোনো মায়ের সন্তান। মা কত কষ্টে 10 মাস 10 দিন নিজের জঠরে ধারণ করে তবেই এই পৃথিবীর আলো দেখিয়েছে। সন্তানের যদি কিছু হয় তবে মায়ের হৃদয় সবার আগে
আঘাত করে। মা তাই সন্তানের খারাপ খবরে উদ্ভ্রান্ত হয়ে পড়ে, মায়ের বুকটা যন্ত্রণায় ছটপট করে। তারপর মা তার স্তন পান করিয়ে নিজের শিশুকে তিল তিল করে গড়ে তোলে। সেই সন্তানের যদি কোনো কিছু হয়, কোনো মা কি তা সহ্য করতে পারে? সন্তানের জীবনের জন্য যে মা নিজের বলি দিতে পারে, সেই মা কি করে নিজের সন্তানের অপমৃত্যু দেখতে পারে? প্রকৃত মা আরেক মায়ের বুক কখনো খালি করতে চায় না। আমি একটি কবিতা বলছি। কবিতার নাম দেবকীর স্বপ্ন। নারীত্ব বিপন্ন পিতৃহারা শিশুর কান্নার রোল ঘরে ঘরে। মথুরাবাসীর মনে সদা আশঙ্কার ঘন ঘটা, ওই বুঝি কোনো বিপদ ঘনিয়ে এলো তাদের জীবনে। জীবনের বেঁচে থাকার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছে তারা। জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে মিথ্যা স্বপ্নের জাল বোনা। দেবকী একে একে বলি দিল সপ্ত সন্তানকে রাজরোষে। কংস তখনও জানে না তার অত্যাচারের সেদিন অস্তাচলের পথে ভেসে আসে আকাশ রূপী সেই বাণী, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। আমি আরেকটি ছোট্ট কবিতা পড়ছি। কবিতার নাম চরকি। ওই দেখো, ওই মাথার উপর পাখাটা খুব ঘুরছে। বাইরে দেখি পায়রাগুলো আকাশ জুড়ে উঠছে। দূরে ওই মাঠের ধারে গরুগুলো চড়ছে, আর জলে পড়ে ছোট্ট ছেলে বাঁচার জন্য লড়ছে। আর সবার জন্য এই পৃথিবী দিনরাত্রি ঘুরছে। আমার এখনকার কবিতা কেন এসব হয় বলতে পারিস? ওই ছোট্ট শিশু কেন ঘুমিয়ে মরল? তোদের ভুলে একটু কুড়ি কেন ঝরে পড়ল? মাতৃহারার কান্না শুধু শোনে না এদো বলে, রাজপথ হয়ে আকাশ পথে মহাসাগর থেকে গরু ধুলি। যুদ্ধবাজ, দাঙ্গাবাজ, ক্ষমতা লোভী মানুষরূপী পশুগুলি মানুষের কান্দায় বলতো তোরা জীবনে কি পেলি?